আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমরা পঞ্চম অধ্যায় থেকে আলোচনা করছি। ইতিপূর্বেও পঞ্চম অধ্যায় থেকে একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছি, একাধিক টপিক নিয়ে আমরা আলোচনা করেছি, বিভিন্ন প্রশ্ন উত্তর ভিত্তিক আলোচনা করেছি। আজও পঞ্চম অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। পঞ্চম অধ্যায় অর্থাৎ বিকল্প চিন্তা ও উদ্যোগ, এর বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায়ের তিনটে অংশ ছিল, তিনটে সাব একক আমরা বলেছিলাম, যেটা উপ একক বলা যেতে পারে। সেই উপ এককের মধ্যে 2 নম্বর উপ একক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ, এইটা থেকে আমরা আলোচনা করছি। ইতিপূর্বে আমরা এখান থেকে অনেকগুলো প্রশ্ন আলোচনা করেছি। আজকেও আমি এই বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ এখান থেকেই আলোচনা করব। এখান থেকে আজকে আমার যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ। জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে একটু বলি তোমাদেরকে। প্রথমে 1905 খ্রিস্টাব্দ, মানে সময়টা হচ্ছে 1905 খ্রিস্টাব্দ, যখন বাংলায় স্বদেশি বয়কট আন্দোলন চলছে। লর্ড কার্জন বাংলাকে ভাগ করেছেন, আর বাংলা ভাগ করার সুবাদে সমগ্র বাঙালি জাতি সেদিন গর্জে উঠেছে। লর্ড কার্জনের এই হীন চক্রান্তের বিরুদ্ধে তারা প্রতিবাদ আন্দোলন শুরু করেছে। আর সেই প্রতিবাদ আন্দোলনের দুটো পার্ট ছিল, একটা হচ্ছে বয়কট আর একটা হচ্ছে স্বদেশি। বয়কট অর্থে বিদেশি দ্রব্য বর্জন, বিদেশি শিক্ষা বর্জন, বিদেশি চিন্তা চেতনা সমস্ত কিছু বর্জন করে স্বদেশি ভাবনাকে গ্রহণ করা, স্বদেশি শিক্ষা গ্রহণ করা, স্বদেশি দ্রব্য গ্রহণ করা, অর্থাৎ যা কিছু স্বদেশি, যা কিছু আমাদের নিজস্ব, তাকে নিজের মতো করে নিজের বলে গ্রহণ করা, এটাই ছিল উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য পূরণ করার জন্য সেদিন জাতীয় শিক্ষার প্রসার ঘটেছিল। প্রথমত রংপুর, অর্থাৎ বাংলাদেশ, অধুনা যে বাংলাদেশ, সেই বাংলাদেশের রংপুরে, তখন আলাদা বাংলা, এপার বাংলা ওপার বাংলা বলে কিছু ছিল না, সেই রংপুরে প্রথম জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1905 খ্রিস্টাব্দের 8 নভেম্বর। হ্যাঁ, এই প্রসঙ্গে একটু কথা তোমাদেরকে বলে দিই একটা মাঝখানে, যেটা জাতীয় শিক্ষা যেটা আমরা পড়াচ্ছি, এই জাতীয় শিক্ষা কথাটা প্রথম ব্যবহার করেছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। প্রসন্ন কুমার ঠাকুরই প্রথম জাতীয় শিক্ষা কথাটা ব্যবহার করেছেন। পরবর্তীকালে জাতীয় শিক্ষা সংক্রান্ত নানান ধরনের বিষয় হয়েছিল। দেখ, আমরা যেটা বলেছিলাম, তাহলে রংপুরে 1905 খ্রিস্টাব্দের 8 নভেম্বর প্রথম জাতীয় বিদ্যালয় স্থাপিত হয়েছিল। এরপর 16 নভেম্বর 1905 খ্রিস্টাব্দ, 16 নভেম্বর কলকাতার পার্ক স্ট্রিটে একটি সভা অনুষ্ঠিত হয়েছিল, প্রতিনিধি সভা, মূলত সমস্ত মানুষকে নিয়ে নয়। এবং এই সভায় 1500 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন প্রায়। তো 1500 জন প্রতিনিধির উপস্থিতিতে এই সভায় যিনি সভাপতি ছিলেন তিনি হচ্ছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। এই সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে এখানে একটা প্রস্তাব গৃহীত হয়েছিল। সেই প্রস্তাবটা কি? সেই প্রস্তাবটা হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ গঠন করতে হবে, অর্থাৎ আমাদের নিজস্ব শিক্ষা পদ্ধতি প্রচলনের জন্য, আমাদের দেশে নিজস্ব শিক্ষা পদ্ধতিতে শিক্ষা পরিচালনার জন্য জাতীয় শিক্ষা পরিষদ গঠন করতে হবে, এটাই প্রস্তাব গৃহীত হয়। এরপর 1906 খ্রিস্টাব্দের 11 মার্চ 92 জন সদস্য নিয়ে এটা প্রতিষ্ঠিত হয়। সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে প্রতিষ্ঠিত হয় জাতীয় শিক্ষা পরিষদ। ভালো করে মনে রাখবে, 1906 খ্রিস্টাব্দের 11 মার্চ 92 জন সদস্য নিয়ে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে প্রতিষ্ঠিত হলো জাতীয় শিক্ষা পরিষদ। তাহলে জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে মূল যে ভূমিকা সেটা আমরা আলোচনা করব। নেক্সট এবার আমরা চলে যাই। দেখো, এখানে একটা ছকের মতো করা আছে। প্রতিষ্ঠা আমি আগেই বলেছি 1906 খ্রিস্টাব্দের 11 মার্চ, প্রতিষ্ঠাতা ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর এবং তাঁর সভাপতিত্বে 92 জন সদস্য নিয়ে এটা গঠিত হয়েছিল। এর সঙ্গে আর যারা যুক্ত ছিলেন, বহু ব্যক্তি এর সঙ্গে যুক্ত ছিলেন জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার সঙ্গে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আশুতোষ চৌধুরী, হীরেন্দ্রনাথ দত্ত, সতীশচন্দ্র মুখোপাধ্যায়, সুবোধচন্দ্র মল্লিক, মানে রাজা সুবোধচন্দ্র মল্লিক, এবং অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের একটি অন্যতম অংশে ছিলেন। অর্থাৎ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের যে 3-4টে পার্ট ছিল, অংশ ছিল, তার মধ্যে একটি অংশ হচ্ছে আত্মশক্তি জাগরণের অংশ, আত্মশক্তি বিকাশ করার অংশ। সেই অংশটাতে অংশগ্রহণ করেছেন বা নেতৃত্ব দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে রাখি বন্ধন উৎসব পালিত হয়েছিল সেদিন। নেক্সট, এবারে আমরা পরবর্তী পার্টে চলে যাই। পরবর্তী পার্টটা যেটা আছে সেটা হচ্ছে আর্থিক সহায়তা। অর্থাৎ এই শিক্ষা পরিষদ গঠন করতে গিয়ে বহু মানুষ আর্থিক সহায়তা দান করেছেন। তার মধ্যে আমরা কয়েকজনের নাম এখানে বলবো যারা উল্লেখযোগ্যভাবে আর্থিক সহায়তা দান করেছেন। তাদের মধ্যে ছিলেন ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী, তিনি দিয়েছিলেন 5 লক্ষ টাকা। সূর্যকান্ত আচার্য চৌধুরী, তিনি দিয়েছিলেন
2.5 লক্ষ টাকা, অর্থাৎ 2.2 লক্ষ টাকা। রাজা সুবোধচন্দ্র মল্লিক তিনি দিয়েছিলেন 1 লক্ষ টাকা। এছাড়াও আরও বহু মানুষ আর্থিক সহায়তা দান করেছেন এবং সেই আর্থিক সহায়তার পরিমাণ হয়তো এত বেশি ছিল না, কিন্তু বহু মানুষের আর্থিক সহায়তা কিন্তু ছিল, যার সহায়তার ফলশ্রুতি হিসাবে এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল। নেক্সট আমরা পরবর্তী পাঠে চলে যাই। পরবর্তী পাঠ হচ্ছে উদ্দেশ্য। আমরা এবারে আলোচনা করব যে জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কী ছিল। দেখো, জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য হচ্ছে, যেহেতু স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে এটি প্রতিষ্ঠিত হয়েছিল, তাই এর প্রথম উদ্দেশ্য ছিল স্বদেশী ধাঁচে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, অর্থাৎ সম্পূর্ণ দেশীয় ধাঁচে, কোনো বিদেশি ভাবধারা থাকবে না, বিদেশি আদর্শ থাকবে না, সম্পূর্ণ দেশীয় ধাঁচে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। 2 নম্বর ছিল বাংলা ভাষার মাধ্যমে শিক্ষাদান করা, অর্থাৎ শিক্ষাটা কোনো বিজাতীয় ভাষায় হবে না, আমরা বিদেশি ভাষায় শিক্ষা গ্রহণ করব না, আমাদের নিজস্ব যে মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষা, সেই বাংলা ভাষার মাধ্যমে এখানে শিক্ষাদান করা হবে। 3 নম্বর ছিল বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসার ঘটানো, অর্থাৎ যে শিক্ষাটা গৃহীত হবে সেই শিক্ষাটা অবশ্যই বিজ্ঞান শিক্ষা এবং কারিগরি শিক্ষার প্রসার ঘটবে, কারণ ইতিপূর্বে আমাদের দেশে অন্যান্য শিক্ষার প্রসার ঘটেছে, বিজ্ঞান এবং কারিগরি শিক্ষার দিক থেকে আমরা যথেষ্ট পিছিয়ে আছি, তাই বিজ্ঞান এবং কারিগরি শিক্ষার প্রসার ঘটানো। আর তারপরের নম্বর যেটা ছিল, অর্থাৎ 4 নম্বর যেটা হবে, 4 নম্বর হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধক মনোভাবকে জাগিয়ে তোলা, অর্থাৎ তারা দেশকে ভালোবাসবে, দেশের উদ্দেশ্যে পরিচালিত হবে, দেশকে রক্ষা করবে এবং দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য বিদেশিদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে বা বিদেশিদের বিরুদ্ধে আত্মশক্তির জাগরণ ঘটাবে। এটা হচ্ছে দেশাত্মবোধ। এই দেশাত্মবোধ শিক্ষার্থীদের মধ্যে জাগিয়ে তুলতে হবে। এর পরবর্তী হচ্ছে স্বদেশ মন্ত্রে দীক্ষিত ছাত্রদের শিক্ষার ব্যবস্থা করা, অর্থাৎ যে সমস্ত ছাত্ররা আসবে তাদেরকে স্বদেশ মন্ত্রে উদ্বুদ্ধ, অর্থাৎ দেশ ও মাতৃকার প্রতি নিবেদিত প্রাণ বা দেশ ও মাতৃকার প্রতি শ্রদ্ধা সহানুভূতি তাদের থাকবে, দেশ ও মাতৃকাকে উদ্ধার করার জন্য তাদের মধ্যে সেই ভাবনা সঞ্চারিত হবে, সেভাবেই কিন্তু তাদেরকে শিক্ষা দিতে হবে। এবং বিকল্প শিক্ষা, অর্থাৎ সম্পূর্ণভাবে বিদেশি উদ্দেশ্য বা বিদেশি ভাবধারা বর্জিত নিজস্ব ভাবধারায় অনুপ্রাণিত হয়ে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে হবে, অর্থাৎ যে শিক্ষাটা রয়েছে সেই শিক্ষার পরিবর্তে একটা নতুন শিক্ষা ব্যবস্থা তাদের মধ্যে প্রবর্তন করতে হবে, যেটা হচ্ছে সম্পূর্ণ দেশীয় ভাবধারায় পরিচালিত হবে। নেক্সট আমরা তাহলে চলে যাই, পরের পাঠে আমরা চলে যাব। পরের পাঠটা কি আছে দেখি। পরের পাঠ হচ্ছে পটভূমি, অর্থাৎ যে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হলো, কোন প্রেক্ষাপটে জাতীয় শিক্ষা ব্যবস্থা বা জাতীয় শিক্ষা পরিষদ গড়ে উঠেছিল সেটা আমরা আলোচনা করব। অর্থাৎ প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপট? তাহলে প্রথমে আমরা দেখি কি আছে প্রেক্ষাপটের ক্ষেত্রে। প্রথম পয়েন্ট হচ্ছে বয়কট আন্দোলন। আমি আগেই বলেছি যে 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জন বাংলা ভাগ করলেন, আর বাংলা ভাগ করার সুবাদে বা বাংলা ভাগ করার প্রতিবাদে বাংলা জুড়ে, সারা বাংলা জুড়ে বিভিন্ন ধরনের মানুষ, ছাত্র, যুব, বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, ঔপন্যাসিক, কবি, নাট্যকার প্রত্যেকেই কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়লো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। তার মধ্যে যার একটা অংশ ছিল বয়কট আন্দোলন, অর্থাৎ জাতীয় নেতৃবৃন্দ ব্রিটিশ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বিভিন্ন যে সমস্ত প্রতিষ্ঠান সেগুলোকে বয়কট করতে শুরু করলো। 1857 খ্রিস্টাব্দে আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। ব্রিটিশ সরকার এই কলকাতা বিশ্ববিদ্যালয়কে বলতো গোলদিঘির গোলামখানা, কারণ এই প্রতিষ্ঠান থেকে যারা পাশ করত, এই প্রতিষ্ঠান থেকে পাশ করার পরে তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিকটে যে দিঘি ছিল সেই দিঘিটা নাম গোলদিঘি, সেই গোলদিঘিতে তারা বসতো, গোলদিঘির পাড়ে তারা বসতো, আর এখান থেকে পাশ করার পর তারা ব্রিটিশদের অফিস আদালতে কেরানি কাজ করত। এই জন্যই বলা হচ্ছে গোলদিঘির গোলামখানা, কারণ এখানে যারা পাশ করতো তারা সবাই ব্রিটিশ সরকারের গোলাম এ পরিণত হতো। এটাই ছিল বয়কট আন্দোলনের, অর্থাৎ জাতীয় শিক্ষা পরিষদের প্রথম প্রেক্ষাপট বয়কট আন্দোলন। আমরা এই প্রতিষ্ঠানগুলোকে বয়কট করব। দ্বিতীয় যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে ছাত্র বিরোধী সার্কুলার ও ছাত্র বহিষ্কার। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা আমি বলে দিই। আমাদের দেশে যখন 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ হলো, বঙ্গভঙ্গ বিরোধী যখন আন্দোলন শুরু হলো, স্বদেশী বয়কট আন্দোলন, সেই সময় আমাদের দেশের ছাত্ররা দলে দলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যোগ দিতে শুরু করলো।
এই দলে দলে আন্দোলনে যোগ দিতে শুরু করতে ব্রিটিশ সরকার আন্দোলনে যোগদানকারী ছাত্রদেরকে আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখার জন্য, যাতে ছাত্ররা আন্দোলনে অংশগ্রহণ করতে না পারে তার জন্য বিভিন্ন ধরনের সার্কুলার জারি করতে শুরু করলো। যেমন কার্লাইল সার্কুলার, লিওন সার্কুলার, পেডলার সার্কুলার, এরকম বিভিন্ন সার্কুলারগুলো জারি করা হয়েছিল। এই সার্কুলারগুলোতে কি বলা হয়েছিল? বলা হয়েছিল যে সমস্ত ছাত্ররা আন্দোলনে যোগদান করবে, কারণ যেহেতু স্কুল কলেজের ছাত্রদের আন্দোলনে যোগদান করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো ছাত্র স্কুল কলেজ ত্যাগ করে আন্দোলনে যোগদান করে তাহলে তাকে স্কুল কলেজ থেকে বহিষ্কার করা হবে, স্কুল কলেজ থেকে তাড়িয়ে দেওয়া হবে তাকে। এটা ছিল ছাত্রবিরোধী সার্কুলার। আর এই ছাত্রবিরোধী সার্কুলারের ফলশ্রুতি হিসাবে আমাদের দেশে এর অনেক ঘটনা আছে। যেমন এর বিরুদ্ধে অ্যান্টি সার্কুলার সোসাইটি শচীন্দ্র প্রসাদ বসু প্রতিষ্ঠা করেছেন, অ্যান্টি সার্কুলার সোসাইটি, অর্থাৎ এই সার্কুলার আমরা মানব না, আমরা বিদেশি শিক্ষা গ্রহণ করব না, পরিবর্তে আমরা দেশীয় শিক্ষা গ্রহণ করব, আমরা বিদেশি বিদ্যালয়ে যাব না। তো যাই হোক, এটা ছিল ছাত্রবিরোধী সার্কুলার এবং ছাত্র বহিষ্কার। এই পটভূমিতে এই জাতীয় শিক্ষা পরিষদ গড়ে উঠেছিল। এবারে 3 নম্বর পয়েন্টে চলে যাই। 3 নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষাক্ষেত্রে বিকল্প উদ্যোগ, অর্থাৎ স্বদেশী আন্দোলনের সময় বিদেশি সব কিছু বয়কট করে বিকল্প হিসাবে দেশীয় জিনিসপত্রের ব্যবহার শুরু হয়েছিল। বিভিন্ন শিক্ষাবিদ বিদেশি শিক্ষা ব্যবস্থার বিকল্প হিসাবে স্বদেশী ধাঁচে জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন। আমরা প্রসন্ন কুমার ঠাকুরের কথা আগেই বলেছিলাম, যিনি জাতীয় শিক্ষা কথাটা প্রথম ব্যবহার করেছেন, একদম প্রথমে আমি বলে এসেছিলাম। সুতরাং শিক্ষাক্ষেত্রেও বিকল্প উদ্যোগ, অর্থাৎ যেমনভাবে বিভিন্ন দ্রব্য ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন চিন্তাধারা গ্রহণ করার ক্ষেত্রে আমরা বিদেশিকে বয়কট করেছিলাম, ঠিক তেমনিভাবে শিক্ষার ক্ষেত্রেও আমরা বিদেশিকে বয়কট করে বিকল্প উদ্যোগ আমরা গ্রহণ করতে শুরু করলাম। এটা ছিল এর একটা পটভূমি। নেক্সট পটভূমি হচ্ছে জাতীয় শিক্ষা আন্দোলনের ব্যাপ্তি, অর্থাৎ স্বদেশী আন্দোলনের সময় বাংলায় জাতীয় শিক্ষা আন্দোলন ছড়িয়ে পড়ে। 1905 খ্রিস্টাব্দের 16 নভেম্বর পার্ক স্ট্রিটে 1500 জন প্রতিনিধি নিয়ে যে সভাটা অনুষ্ঠিত হয়েছিল আমরা আগে বলেছিলাম, সেখানেই স্বদেশী শিক্ষার প্রসারের উদ্দেশ্যে জাতীয় শিক্ষা পরিষদ গঠনের প্রস্তাব গৃহীত হয় এবং যার ফলশ্রুতি হিসাবে পরবর্তীকালে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1906 খ্রিস্টাব্দের 11 মার্চ। এবং এর মূল ব্যাকগ্রাউন্ডটা ছিল ওই পার্ক স্ট্রিটের সভা। নেক্সট আমরা পরবর্তী চলে যাই। পরের যে পটভূমি ছিল সেটা হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ গঠন। আমরা একটু আগেই কিন্তু বলে দিয়েছি। দেখো এখানে একটা বানান ভুল আছে, গঠন হয়ে গেছে, ওটা গঠন হবে। অর্থাৎ এই উপরোক্ত পরিস্থিতিতে, উপরোক্ত সভা সমিতির পরিস্থিতিতে 92 জন সদস্য নিয়ে 1906 খ্রিস্টাব্দের 11 মার্চ জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হলো। আমরা আগেই বলেছিলাম যে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হওয়ার অর্থ হচ্ছে জাতীয় ভাবনা, জাতীয় চিন্তা, জাতীয় চেতনাকে গড়ে তোলা, স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে স্বদেশী শিক্ষা ব্যবস্থাকে গ্রহণ করা, সম্পূর্ণ দেশীয় উদ্যোগে বিজ্ঞান এবং কারিগরি শিক্ষার প্রসার ঘটানো, এটাই ছিল সেদিনকার উদ্দেশ্য। এবার আমি পরবর্তী পাঠটাতে চলে যাব। দেখি পরবর্তী পাঠে কি আছে। পরের পাঠে রয়েছে অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে জাতীয় শিক্ষা পরিষদের অধীনে যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল সেটা সম্পর্কে আমরা বলবো। প্রথমে রয়েছে বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজ। দেখো, স্বদেশী শাখায় শিক্ষার্থীদের জন্য একদম স্বদেশী ধাঁচে যে জাতীয় শিক্ষা পদ্ধতির কথা বলা হয়েছিল, সেখানে শিক্ষার্থীদের শিক্ষাদানের উদ্দেশ্যে 1906 খ্রিস্টাব্দের 15 আগস্ট জাতীয় শিক্ষা পরিষদের অধীনে গড়ে উঠেছিল বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, যার অধ্যক্ষ নিযুক্ত হয়েছিলেন বিপ্লবী অরবিন্দ ঘোষ। সতীশচন্দ্র মুখোপাধ্যায় তিনি ছিলেন এর সুপারিনটেন্ডেন্ট। এছাড়া ছিলেন রাধাকুমুদ মুখোপাধ্যায়, বিনয় কুমার সরকার, হারানচন্দ্র চাকলাদার, সখারাম গণেশ দেউস্কর, ধর্মানন্দ কোসাম্বী প্রমুখ খ্যাতনামা শিক্ষকরা এসেছিলেন, যে যারা এখানে শিক্ষাদান করেছিলেন। অর্থাৎ ন্যাশনাল স্কুল এবং কলেজ যে প্রতিষ্ঠিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে, সেখানে এই সমস্ত বিখ্যাত ব্যক্তিবর্গ, ভারতের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত ব্যক্তিবর্গ, তারা এখানে কিন্তু শিক্ষাদানের কাজে ব্রতী হয়েছিলেন। দ্বিতীয় যে প্রতিষ্ঠান ছিল, দ্বিতীয় প্রতিষ্ঠানের কথা বলি, বহুজাতীয় বিদ্যালয়। বহুজাতীয় বিদ্যালয় কি না, জাতীয় শিক্ষা পরিষদের প্রেরণায় বাংলার বিভিন্ন স্থানে সেদিন জাতীয় বিদ্যালয় গড়ে উঠেছিল। 1910 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। বিভিন্ন ধনবান ব্যক্তি সেখানে আর্থিক সহায়তা দান করেছিলেন। আমরা বিটিআই যেখানে পড়িয়েছি, এর আগে কোনো একটা ভিডিওতে দেখবে বিটিআই আছে, সেখানে কিন্তু আর্থিক সহায়তার কথা আমরা বলেছি। এবং বিভিন্ন ধনবান ব্যক্তি বিটিআই আর্থিক সহায়তায় জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলেছিলেন এবং এই বিশ্ববিদ্যালয়ের সভাপতি নিযুক্ত হয়েছিলেন রাসবিহারী ঘোষ। এবার আমরা পরের পাঠে চলে যাব। পরের পাঠে রয়েছে জাতীয় শিক্ষার প্রসার।
জাতীয় শিক্ষার প্রসারের ক্ষেত্রে আমরা দেখি কি আছে। জাতীয় শিক্ষার প্রসারে রয়েছে বাংলায় এবং বাংলার বাইরে, অর্থাৎ বাংলায় কোন কোন অঞ্চলে জাতীয় শিক্ষার প্রসার ঘটেছিল বা বাংলার বাইরে কোথায় কোথায় জাতীয় শিক্ষার প্রসার ঘটেছিল, এটা আমরা আলোচনা করব। তো বাংলার ভেতরে আগে বলি বাংলায় কোথায়, যেমন কলকাতার পর ঢাকা, প্রথমে কলকাতা, তারপর ঢাকা, দিনাজপুর, ময়মনসিংহ, কুমিল্লা, মালদহ, এই সমস্ত স্থানে জাতীয় শিক্ষা পরিষদের অধীনে বহু বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। একটা পরিসংখ্যান রয়েছে যে 1908 খ্রিস্টাব্দের মধ্যে বাংলায় 25টি মাধ্যমিক বিদ্যালয় ও 300টিরও বেশি প্রাথমিক বিদ্যালয় গড়ে উঠেছিল। আর অপরদিকে বাংলার বাইরে বোম্বাই, মাদ্রাজ, যুক্তপ্রদেশ, পাঞ্জাব, বেরার, এই সমস্ত জায়গায় জাতীয় বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল এবং জাতীয় শিক্ষা পরিষদের প্রভাবে 1909 খ্রিস্টাব্দে মসুলিপট্টনমে একটি জাতীয় কলেজ এবং অন্ধ্রপ্রদেশে একটি জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল। 1910 খ্রিস্টাব্দ পর্যন্ত এই জাতীয় শিক্ষার জনপ্রিয়তাও কিন্তু যথেষ্ট পরিমাণে ছিল, যে জনপ্রিয়তা শুধু বাংলায় নয়, বাংলার বাইরেও কিন্তু বিস্তীর্ণ এলাকায়, বাংলার বাইরে ভারতবর্ষের প্রত্যন্ত অঞ্চলে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই জাতীয় শিক্ষার প্রসার পরিলক্ষিত হয়েছিল। নেক্সট আমরা পরবর্তী পাঠে চলে যাব। পরবর্তী পাঠে কি আছে? পরবর্তী পাঠে আছে জাতীয় শিক্ষার ব্যর্থতা। অর্থাৎ আমরা এতক্ষণ পর্যন্ত যে জাতীয় শিক্ষার কথা বললাম, যে জাতীয় শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম, জাতীয় শিক্ষার প্রসার নিয়ে আলোচনা করেছি, বাংলার ভেতরে কোন কোন অঞ্চলে কোথায় কোথায় জাতীয় শিক্ষার প্রসার লাভ করেছিল, বাংলার বাইরে কোথায় প্রসার লাভ করেছিল, এইটা কতদূর সাকসেসফুল হয়েছিল বা এর সাফল্য কতদূর ছিল, সেটা খুব একটা সাফল্য বা খুব একটা জনপ্রিয়তা এটা লাভ করেনি। ফলে একটা সময় বিভিন্ন কারণে জাতীয় শিক্ষা পরিষদের যে কাজ, জাতীয় শিক্ষা প্রতিষ্ঠা করা, জাতীয় শিক্ষার প্রসার, সেই জাতীয় শিক্ষার প্রসার কিন্তু খুব একটা সাফল্য লাভ করেনি। বিভিন্ন কারণে জাতীয় শিক্ষা পরিষদ ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল এবং জাতীয় শিক্ষা পরিষদের সেই ব্যর্থতার কারণগুলো ক্রমান্বয়ে যদি আমরা দেখি যে জাতীয় শিক্ষা পরিষদের ব্যর্থতা কী কী কারণ ছিল, তো আমরা 1, 2, 3, 4 করে আলোচনা করতে পারি। প্রথমত দেখো সরকারের বিরূপতা, অর্থাৎ একটা প্রতিষ্ঠানকে সাফল্য লাভ করতে গেলে সরকারকে তার সহযোগী হতে হয়। কিন্তু এক্ষেত্রে যেহেতু জাতীয় শিক্ষা পরিষদ গড়ে উঠেছিল ব্রিটিশদের বিরোধিতার প্রশ্নে, ব্রিটিশদের বিরোধী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে, স্বদেশি বয়কট আন্দোলনের সময় সম্পূর্ণ স্বদেশি বা দেশীয় ভাবনায়, দেশীয় উদ্যোগে এই শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। সেই কারণে জাতীয় শিক্ষা পরিষদ ও জাতীয় শিক্ষা ব্যবস্থাকে সরকার আদৌ সুনজরে দেখেনি। সরকারি প্রতিবন্ধকতা ছিল, সরকারি বিরোধিতায় এই শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল। ফলে জাতীয় শিক্ষা ব্যবস্থার অগ্রগতি প্রতিটি ক্ষেত্রে সরকারের বিরোধিতার সম্মুখীন হয়েছিল, ফলে এটা সাকসেসফুল হয়নি বা খুব একটা সাফল্য লাভ করতে পারেনি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে কর্মক্ষেত্রে বঞ্চনা, অর্থাৎ যারা সরকারি শিক্ষা গ্রহণ করবে, বিকল্প শিক্ষা গ্রহণ করে যারা পড়াশোনা করলো বা শিক্ষিত হলো, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা শিক্ষা ব্যবস্থার স্বীকৃতি লাভ করলো, ডিগ্রি লাভ করলো, তারা কিন্তু সরকারি ক্ষেত্রে স্বীকৃতি লাভ পেল না। কারণ সরকার যেহেতু এর বিরোধী ছিল, সেই কারণে দেশীয় প্রতিষ্ঠান থেকে পাশ করা বা দেশীয় প্রতিষ্ঠান থেকে ডিগ্রি লাভ করা ছাত্রছাত্রীদের পক্ষে সরকারি চাকরি লাভ করার সুযোগ একেবারেই ছিল না। ফলে যারা মধ্যবিত্ত বাঙালি পরিবারের শিক্ষার্থী, যারা মধ্যবিত্ত বাঙালি পরিবারের পড়ুয়া, যারা সরকারি চাকরির আশায়, সরকারি কর্ম প্রাপ্তির আশায় পড়াশোনা করছিল, তারা কিন্তু মুখ ফিরিয়ে নিতে শুরু করলো। কারণ যেহেতু জাতীয় শিক্ষায় লাভ করলে, জাতীয় শিক্ষায় পাশ করলে বা স্বদেশি বিদ্যালয়ে পাশ করলে সেখানে তাদের কিন্তু কোনো চাকরি হতো না। এটা ছিল দ্বিতীয় ক্ষেত্রে ব্যর্থতার কারণ। তৃতীয় ব্যর্থতার কারণ হিসেবে আমরা বলবো আর্থিক সংকট। যে কোনো প্রতিষ্ঠানকে চলতে গেলে, যে কোনো প্রতিষ্ঠানের চলার পাথেয় হিসাবে অর্থ একটা বড় জিনিস ছিল। তো প্রথম দিকে বহু ব্যক্তি উৎসাহ, উদ্দীপনা ছিল, আশা ছিল, সুতরাং বহু ব্যক্তি অর্থ দান করেছিল এবং তাদের অর্থের যোগানের ফলে এই শিক্ষা ব্যবস্থার প্রসার হয়েছিল, এই শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল। কিন্তু ধীরে ধীরে যখনই অর্থে টান পড়লো, মানুষ যখন আর আর্থিক সাহায্য দিল না, সরকারি সাহায্য তো ছিল না, ফলে আর্থিক সংকট লক্ষ্য করা গেল। আর আর্থিক সংকটের কারণে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির কাজকর্ম ক্রমান্বয়ে ব্যাহত হতে শুরু করলো। সুতরাং সূচনা লগ্নে এটা যথেষ্ট আশাব্যঞ্জক হলেও কিন্তু পরবর্তীকালে এর যে অর্থের প্রয়োজন ছিল, সেই অর্থ না পাওয়ার কারণে এটা কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হলো। অর্থাৎ আর্থিক সংকট ছিল একটা বড় কারণ।
পরবর্তী কারণ হিসেবে আমরা বলবো অভিভাবকদের অনীহা। এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিক, কারণ যে কোনো প্রতিষ্ঠানকে চলতে গেলে যে সমস্ত ছাত্ররা সেখানে পড়াশোনা করবে সেই ছাত্রদের অভিভাবকদের একটা চাহিদা থাকা উচিত, অভিভাবকদের একটা উৎসাহ থাকা উচিত। কিন্তু যেহেতু এই প্রতিষ্ঠান সরকারের বিষ নজরে ছিল, সরকার এই প্রতিষ্ঠানগুলোর বিরোধিতা করছিল, বা এই প্রতিষ্ঠান থেকে পাশ করার পরে কেউ চাকরি পাচ্ছিল না, ফলশ্রুতি হিসাবে অভিভাবকরা জাতীয় শিক্ষার চাইতে ব্রিটিশ সরকারের শিক্ষা গ্রহণেই বেশি আগ্রহী হয়ে উঠেছিল। কেন না, সরকারি শিক্ষা ব্যবস্থা গ্রহণ করলে সেখানে চাকরি হতে পারে, কিন্তু বিকল্প শিক্ষা ব্যবস্থা গ্রহণ করলে চাকরি হবে না, এটা উপলব্ধি করতে পেরেছিল অভিভাবকরা। ফলশ্রুতি হিসাবে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন ক্রমান্বয়ে দুর্বল হতে শুরু করলে জাতীয় শিক্ষা ব্যবস্থাও ক্রমান্বয়ে ব্যর্থ হতে শুরু করে, এবং একটা সময় এই শিক্ষা ব্যবস্থা পুরোপুরিভাবে ফেলিওর হয়। এই শিক্ষা ব্যবস্থা পুরোপুরিভাবে তার যে আধিপত্য, তার যে উৎসাহ, সেই উৎসাহের প্রতি জনগণ বা ছাত্ররা বা অভিভাবকরা এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি, এই শিক্ষা ব্যবস্থার প্রতি উৎসাহ হারিয়ে ফেলে, এবং এটা ব্যর্থতায় পর্যবসিত হয়। এবার আমরা দেখব পরে কি আছে। হ্যাঁ, এবার হচ্ছে গুরুত্ব, অর্থাৎ যা আমরা এতক্ষণ পড়ালাম, জাতীয় শিক্ষা পরিষদের বিভিন্ন দিক আমরা আলোচনা করলাম, এর ব্যর্থতার কারণও আলোচনা করেছি। এবার ব্যর্থ হলেও এই প্রতিষ্ঠানের নিঃসন্দেহে কিছু গুরুত্ব ছিল, কিছু ইতিবাচক দিক ছিল, আমরা সেই বিষয়টা কিন্তু আলোচনা করব। দেখি, গুরুত্বের ক্ষেত্রে প্রথম যেটা রয়েছে কার্যকরী পদক্ষেপ, অর্থাৎ জাতীয় শিক্ষা পরিষদ কোনো উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেনি, কিন্তু এই পরিষদ বা জাতীয় শিক্ষা নীতি নিয়ে এরা যে ভূমিকা পালন করেছিল, এরা যে পদক্ষেপ গ্রহণ করেছিল, সেটা নিঃসন্দেহে পরবর্তী সময়ের জন্য একটা উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল, একটা কার্যকরী পদক্ষেপ ছিল। সুতরাং জাতীয় শিক্ষা পরিষদ ব্যর্থ হতে পারে, জাতীয় শিক্ষা নীতি কিন্তু ভুল ছিল না, জাতীয় শিক্ষানীতি পরবর্তীকালে একটা উল্লেখযোগ্য জায়গায় পৌঁছেছিল। এটা ছিল এর প্রথম গুরুত্ব। দ্বিতীয় গুরুত্বের ক্ষেত্রে আমরা বলবো প্রগতিশীল দৃষ্টিভঙ্গি, অর্থাৎ যারা জাতীয় শিক্ষা পরিষদ গঠন করেছিলেন, জাতীয় শিক্ষা পরিষদের কর্মসূচি রচনা করেছিলেন, জাতীয় শিক্ষা পরিষদ মাতৃভাষার মাধ্যমে যে শিক্ষাদানের কথা বলেছিল, কারিগরি শিক্ষার প্রতি যে গুরুত্ব আরোপ করেছিল, এক্ষেত্রে কিন্তু তাদের প্রগতিশীল দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। অর্থাৎ তারা যে ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন, তারা যে বাংলা তথা ভারতের ভবিষ্যৎ ভাবনাটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছিলেন, এটা কিন্তু পরিষ্কারভাবে এখান থেকে প্রমাণিত হয়। সুতরাং এটা ছিল দ্বিতীয় গুরুত্ব। তৃতীয় গুরুত্বের ক্ষেত্রে আমরা বলবো প্রশংসনীয় পদক্ষেপ, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিবর্গ, আমরা অনেকের নাম বলেছিলাম, রাসবিহারী ঘোষ, তারকনাথ পালিত, প্রফুল্লচন্দ্র রায়, রামসুন্দর ত্রিবেদী, এই সমস্ত ব্যক্তিরা তো শিক্ষা প্রসারের মহান আদর্শ নিয়ে এখানে ঝাঁপিয়ে পড়েছিলেন। তারা চেয়েছিলেন যে স্বদেশি বয়কট আন্দোলনের প্রেক্ষাপটে বিদেশিদের বিরুদ্ধে সম্পূর্ণ দেশীয় উদ্যোগে শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত হলে আমাদের দেশের উন্নতি ঘটবে, এবং মাতৃভাষায় শিক্ষাদান পদ্ধতি আরও অনুপ্রাণিত হবে, আরও উৎসাহিত হবে, এবং আরও বেশি সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। সুতরাং এই যে উদ্যোগ, এই যে কার্যপ্রণালী, সেটা কতটা সাফল্য লাভ করলো কি কতটা ব্যর্থতায় পর্যবসিত হলো সেটা বড় কথা নয়, কিন্তু তাদের যে উদ্যোগটা, তারা যে উদ্যোগটা গ্রহণ করেছেন, তারা যে উৎসাহ নিয়ে কাজটা করেছিলেন, সেটা নিঃসন্দেহে একটা প্রশংসনীয় দিক ছিল, একটা অবশ্যই সেটা প্রশংসার যোগ্য। সুতরাং তাদেরকে প্রশংসা না করে কিন্তু থাকা যাবে না। এটা ছিল এর তৃতীয় গুরুত্ব। এইবার আমরা আলোচনা করব মূল্যায়ন, অর্থাৎ গুরুত্ব আমরা শেষ করলাম, একটু জাস্ট কনক্লুশন আমরা পুরোটা বলে দেব। যে জাতীয় শিক্ষা পরিষদের নানান ধরনের সমালোচনা কেউ করেছেন, কিন্তু অনেক ব্যক্তি জাতীয় শিক্ষা পরিষদের প্রশংসা করেছেন। জাতীয় শিক্ষা পরিষদ যে কাজটা করেছিল সেই তার প্রশংসা করে অধ্যাপক সুশোভন সরকার, বিখ্যাত ঐতিহাসিক, তিনি বলেছেন যে সেদিন যতটা পাওয়া গেল তাই বা উপেক্ষা করি কোন যুক্তিতে, অর্থাৎ কিছুই তো ছিল না আমাদের কাছে, আমরা তো শূন্য থেকে শুরু করেছিলাম, সুতরাং আমরা যেটুকুই পেয়েছি এখান থেকে সেটা কিন্তু আমাদের কাছে খুব কম নয়, সেটাকে কখনোই উপেক্ষা করা যাবে না, কখনোই অবহেলা করা যাবে না। পরাধীন ভারতে জাতীয় শিক্ষা প্রসারের এই যে উদ্দেশ্য, সেটা অবশ্যই প্রশংসনীয়। তাছাড়া বর্তমান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কথা যদি আমরা ভাবি, এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পূর্বসূরি কিন্তু জাতীয় শিক্ষা পরিষদ, কারণ জাতীয় শিক্ষা পরিষদের উদ্যোগে বিটিআই স্থাপিত হয়েছিল, আর বিটিআই পরবর্তীকালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছিল। সুতরাং এইটা হচ্ছে আমরা মূল্যায়ন। এবারে তাহলে আমরা একটু জাস্ট প্রথম থেকে যেটুকু বলেছিলাম একটু বলে দিই, যে জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে আমরা আলোচনা করেছি, এর গুরুত্ব শেষে আলোচনা করেছি, কিন্তু কবে প্রতিষ্ঠিত হয়েছিল, কারা প্রতিষ্ঠা করেছেন, কাদের উদ্যোগ ছিল, এরা কি কি ভূমিকা গ্রহণ করেছেন, বা কোন প্রেক্ষাপটে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল, জাতীয় শিক্ষা পরিষদ কতটা সাফল্য লাভ করেছিল, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যর্থ বলে বলেছি। সুতরাং তার ব্যর্থতার কারণগুলো আমরা এখানে আলোচনা করেছি, এবং সবশেষে আমরা এর গুরুত্ব আলোচনা করেছি। সুতরাং আমার
আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করার কথা বলেছিলাম বা আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম জাতীয় শিক্ষা পরিষদ, সেই জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে আমরা আলোচনা করলাম। পরবর্তী সময়ে আবার আমরা এই পঞ্চম অধ্যায় থেকে আরও কিছু বিষয় আছে, সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজকের মতো এখানে শেষ করছি। তার আগে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার আন্তরিক ভালোবাসা জানাই।